রবীন্দ্র সুপ্রভাত সবাইকে জানিয়ে, সশ্রদ্ধ প্রণাম কবিগুরুকে জানিয়ে আমরা অনুষ্ঠান সূচনা করছি। আমরা এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যার জন্য আমরা গর্ব অনুভব করতেই পারি। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর দেবব্রত মিত্রকে আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। সেজন্য এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং আমাদের কর্মচারীদের পক্ষ থেকে, আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তাদের পক্ষ থেকে ওনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, সশ্রদ্ধ অভিনন্দন। আমরা শুরু করতে চলেছি রবীন্দ্র সুপ্রভাত, কবিগুরুর প্রতি শ্রদ্ধা গান। কবিগুরু এবং সরস্বতী পূজা এই দুটো আমাদের বাঙালি রন্ধে রন্ধে আজকে প্রবেশ করেছে। আমরা বাঙালিত্ব অনুভব করি এবং গর্ব অনুভব করি এই দুটি উৎসবকে বিশেষ করে কেন্দ্র করে, তার সঙ্গে আছে আমাদের দুটো উৎসব। তা আমরা শুরু করব কবিগুরুর সেই কবিতার মাধ্যমে। ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব তারই রচিত অঞ্জলি কবিতার মাধ্যমে। এই তীর্থ দেবতা ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজায় সযত্ন চরণে সায়ানের শেষ দিলা, সেই পূর্ণ প্রণামখানি তোমরা এসেছ কেহ রাতে কেহ প্রাতে, বসন্তে শ্রাবণ বরিশানে কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখাইলেছিলে মোর ঘরে, তার খুলে দুরন্ত ছবিটা বারবার বলেছে পারে। যখন গিয়েছে চলে দেবতার পদচিহ্ন রেখে গেছে মোর গৃহতারে, আমার দেবতারও তোমাদের সবার নাম রইল জয় মোর, তোমাদের সবার নাম। সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন। সবাই একসঙ্গে আমরা কবি প্রণাম জানাবো, কবির প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং বাঙালির গর্ব আমরা অনুভব করব এই আজকের শুভ দিন সুপ্রভাত। আমরা প্রথমেই আজকে বরণ করে দিব আজকের প্রধান অতিথি ডক্টর দেবব্রত মিত্র, মাননীয় উপাচার্য, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। এবারে মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করবেন অনুষ্ঠানের সূচনা। ক্যামেরা দিকে থাকে রাকেশ সূচিত হল কবি প্রণাম। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবনা করি, শোকে দুঃখে আনন্দে প্রেমে
এবং ভালোবাসায় দেশাত্মবোধে সব জায়গায় উনি আছেন। তাই বিভিন্ন জনে বিভিন্নভাবে কবিগুরুকে চিন্তা করে। অনেকে বলেন, যখন আমি অঘোর ঘুমে যখন অশ্রুপাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন তিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। যখন আমি সব দুঃখে ভেতরে অশ্রুপাত, যখন তিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। সুতরাং রবীন্দ্রনাথ কোথায় নেই, সর্বক্ষেত্রে তিনি বিরাজমান। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পরিস্থিতি থেকে আমরা রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে বিচার করেছি এবং জীবনের প্রতি রন্ধে রন্ধে উনি জড়িয়ে আছেন, বিশেষ করে বাঙালি। আমরা শুরু করব মাননীয় ডিএড বিভাগের প্রধান বিনয় কুমার গোস্বামী বক্তব্যের মাধ্যমে। তারপরে বলবেন আজকের প্রধান অতিথি রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করবেন। তারপরে শুরু হবে মূল অনুষ্ঠান সাংস্কৃতিক। এর আগে উদ্বোধন সঙ্গীত পরিবেশিত হবে আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মাননীয় অতিথি মহাশয় ও আমাদের এই মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট স্যার এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সহপাঠীবৃন্দ সকলকে জানাই, এবার আমরা শুভ সূচনা পর্ব শুরু করছি। আজ আমরা এই সকালে এই পরম পুণ্য লগ্নে এখানে সমবেত হয়েছি আমাদের পূজারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস উদযাপনের উদ্দেশ্যে। আজ ২৫শে বৈশাখ। এই দিনটি সমগ্র বাঙালি জীবনে শুধু একটি চিরস্মরণীয়তম দিবসই নয়, বরং আমাদের জীবনের মহত্তম আবেগকে আশ্রয় করে রয়েছে আজকের এই দিনটি। ১২৬৮ বঙ্গাব্দে এই দিনটিতে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত বাংলার এই অমূল্য রত্ন, এবং তার পরবর্তী ৮০ বছর পর্যন্ত তিনি আবেগে, মননে, অনুভাবনায় বাঙালির জীবনকে সমৃদ্ধ করে গেছেন। নবযুগে বাঙালির সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ আমাদের এই উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করতে চলেছে আমাদের এই বালুরঘাট বিএড মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের। Thank you.
এবার আমরা অনুরোধ করব আমাদের বিদ্যালয়ে, আমাদের এই মহাবিদ্যালয়ে ডিএলএড বিভাগে প্রধান মাননীয় বিনয় কুমার গোস্বামী মহাশয়কে কবিগুরু সম্পর্কে কিছু আলোচনা করবার জন্য। মাননীয় সভাপতি ডক্টর নবকুমার দাস, বিশেষ অতিথি মাননীয় মান্যবর উপাচার্য মহাশয় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, উপস্থিত আছেন ডক্টর পান্ডে, আমার শ্রদ্ধেয় শিক্ষক হরিপদ সাহা মহাশয়, ডক্টর সৃষ্টিধর বিশ্বাস, উপস্থিত বিএড বিভাগের ইনচার্জ ইনুবাবু, এমএড বিভাগের উজ্জ্বল স্যার থেকে শুরু করে সবাই, এবং যারা আমার সতীর্থ সেই শিক্ষক এবং অফিস কর্মী, সবাইকে রাগেন্দ্রিক শুভেচ্ছা জানাচ্ছি। আরও শুভেচ্ছা জানাই আমাদের এই মহাবিদ্যালয়ের 3টি বিভাগে ডিএলএড, এমএড এবং বিএডে প্রশিক্ষণরত ভাবিকালের শিক্ষক শিক্ষিকারা, যারা আগামীতে শিক্ষার হাল ধরবেন তাদেরকে, এবং এই মহাবিদ্যালয়ের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে যে মহৎ অনুষ্ঠান হচ্ছে তার শুভ কামনা করে, তার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত একজন কবি, এবং যদি একটু বিস্তারিতভাবে বলা যায় তাহলে আমরা দেখব অখণ্ড ভারতবর্ষে প্রথম মহিলা সাহিত্য জগতের অন্যতম শ্রেষ্ঠ কবি তো বটে, উপন্যাসিক, প্রাবন্ধিক, সঙ্গীত স্রষ্টা, সংস্কৃতি জগতের সমস্ত ক্ষেত্রে প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর সব বিষয়েই তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। এবং আমরা এও জানি রবীন্দ্রনাথ তিনি তার বিস্ময়কর প্রতিভার দ্বারা সে যুগ তো বটেই, বর্তমান যুগ এবং আবহমান কালের যে যুগ, বাঙালি সভ্যতা সংস্কৃতির তিনি সর্বশ্রেষ্ঠ ধারক বাহক হয়ে থাকবেন এ বিষয়ে আমি নিশ্চিত। তার যে সৃষ্টিকর্ম সেটা সমুদ্রের সঙ্গেই তো সমুদ্রকে যেমন কোনো পাত্রে ধারণ করা যায় না, এই সমগ্র আকাশকে যেমন দু একটি মুঠিতে ধরা যায় না, তেমনি তার এই বিশাল শিল্পকর্মকে এককভাবে কোনো অনুষ্ঠানে উপস্থাপিত করা সম্ভব নয়। তবুও তোমরা যারা একটু পরিসংখ্যান ভালোবাসো তাদের জ্ঞাতার্থে বলি, বিশেষ করে ছাত্রদের, তিনি সমগ্র জীবনে একটু মনে রাখা দরকার তোমাদের, তোমরাই ভাবিকালের শিক্ষার হাল ধরবে। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, সর্বমোট 95টির মতো ছোট গল্প এবং 1915টি সঙ্গীত, তাছাড়াও অসংখ্য গদ্য সংকলন তার জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও প্রকাশিত হয়ে চলেছে। এমনকি তোমাদের মনে রাখা দরকার তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন, যে ছবি পরবর্তীকালে তার যে পরবর্তী প্রজন্মের শিল্পী তাদেরকে অনুপ্রেরণা যোগানোর চাবিকাঠি। যাই হোক, তার এই শিল্পকর্মের জন্য তোমরা সকলেই জানো এবং আমরা জানি 1913 সালে নভেম্বর মাসে নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে, এবং আমার মনে হয় এই পুরস্কারের মাধ্যমে নোবেল কমিটি সম্মানিত হয়েছিল। যাই হোক, এবার আমরা তার যে প্রধান পরিচয়, আমি প্রথমেই বলেছি রবীন্দ্রনাথ মূলত একজন কবি, বিশেষভাবে মানবতাবাদী কবি। তার সার্থক জীবনীকা আমরা জানি, তোমাদের জানা দরকার। প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি বলেছেন রবীন্দ্রনাথ মূলত জন্মগত কবি, এমনকি তিনি স্বভাব কবিও বটে। যদি তার কাব্য জগতে আমরা ঢুকতে যাই তাহলে কয়েকটি বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, নাহলে রবীন্দ্র কাব্য সম্বন্ধে তোমরা সম্ভব জ্ঞান লাভ করতে পারবে না, এটা মনে রাখা দরকার। তো অতি সংক্ষেপে তার কয়েকটি বৈশিষ্ট্য আমি বলছি তোমাদের, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। তোমরা যখনই কোনো রবীন্দ্র কাব্য আলোচনা করবে, পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, দেখবে তার প্রধান বৈশিষ্ট্যই হলো তার কেন্দ্রীয় ভাবের যে বিশালতা।
এবং গভীরতা, কেন্দ্রীয় ভাববস্তু অত্যন্ত গভীর রবীন্দ্র কাব্যে। 2 নম্বর বৈশিষ্ট্যই হবে তার চিত্রময় রূপতা। যে কোনো একটি কবিতা তুমি তার যে কোনো একটা লাইন তুমি উচ্চারণ করবে, দেখবে পুরো ছবিটা তোমার সামনে চলে আসে। যেমন ধরো একটা কবিতা খুব ছোটবেলায় আমরা পড়েছিলাম, হাট কবিতা, কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, এই লাইন দুটো বললেই একটা ছবির মতো। আবার ধরো একটু উপরের দিকে গগনে গগনে নেই ঘন ভরসা, কোলে একা বসে আছে না ভরসা, এই যে এইরকম একটা ছবি, চিত্রময়তা, এটা হচ্ছে তার 2 নম্বর বৈশিষ্ট্য। একটা ছবি, তার কবিতা বললেই, তার কবিতা পড়লে একটা সামগ্রিক একটা ছবি আমাদের সামনে ভেসে আসে, যা তার অপর বৈশিষ্ট্য রোমান্টিক যে সৌন্দর্যপ্রিয়তা, সেটা আমাদের সামনে ফুটে ওঠে। তার অন্যতম আরেকটি যে বৈশিষ্ট্য, সেটা মনে রাখবে, সেটা হলো আধ্যাত্ম চেতনা। সেটা আমি পরবর্তীকালে আলোচনা করবো যদি সময় পাই। অন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে তার ঐতিহ্যপ্রীতি, ভাব, ভাষা, আঙ্গিকের যে বৈচিত্র্য, রবীন্দ্রনাথ ছাড়া কোনো ভারতীয় কবির মধ্যে এসব দেখা যায় না। এবং সবার শেষে তার কবিতা শুধুমাত্র আনন্দের বিষয় নয়, মনে রাখবে যে তার বাস্তব চেতনা এবং প্রগতির চেতনা যা শান্তিনিকেতনের চতুর্পাশে ছড়িয়ে আছে, তার কাব্যের থেকেই প্রথম শুরু হয়। যাই হোক, এটা খুব সংক্ষেপে আমি বৈশিষ্ট্যগুলি বললাম, আমি খুব তাড়াতাড়ি কথাগুলো বলছি। এবার আমরা আসবো তার কাব্যজগৎ সম্বন্ধে, কেন কাব্যজগতে ঢুকতে গেলে আমাদের এই সমস্ত বৈশিষ্ট্য লাগে। তো অতি সংক্ষেপে যদি আমরা তার কাব্য সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখবো 5টি পর্ব রয়েছে তার। প্রথম পর্বে রবীন্দ্রনাথ তার অগ্রজ কবি, এটা তোমাদের ছাত্রী হিসেবে মনে রাখা উচিত যে বিহারীলাল চক্রবর্তী, তাকে রবীন্দ্রনাথ পুরোপুরিভাবে অনুসরণ করেছিলেন। বিশেষভাবে রবীন্দ্রনাথের প্রথম 3টি কাব্য, কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয়, এই যে 3টি কাব্য তার প্রথম জীবনে 1880 দশকে যে ঘটনাগুলো ঘটছিল, তাতে বিহারীলালের প্রভাব অত্যন্ত সুস্পষ্ট। এবং এই পর্বে মূলত বলা যায় যে তার সন্ধ্যা সঙ্গীত কাব্য, যেটি 1880 সালে প্রকাশিত হয়েছিল, সেখান থেকে কাব্যের রবীন্দ্রনাথের নিজস্ব মতবাদগুলো সুস্পষ্টভাবে প্রকাশ পেতে থাকে। এবং এই পর্বের যে কবিতা কাব্যগ্রন্থগুলি আমি পূর্বেই বললাম, সন্ধ্যা সঙ্গীত, তারপর প্রভাত সঙ্গীত, কবি কাহিনী, ছবি ও গান, পরিকমল ইত্যাদি কাব্যগুলিতে রবীন্দ্রনাথের এই মানব জীবনের বিষাদ, আনন্দ, বিরহ এবং মানবপ্রেম এসবগুলি ফুটে উঠেছে। এটা তার প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে রবীন্দ্র কাব্য একটু বিস্তৃত, একটু সময় লাগবে। দ্বিতীয় পর্যায়ে রবীন্দ্র কাব্যের মধ্যে যদি আমরা প্রবেশ করি, তারা দেখব ঠিক 1890 সালে তিনি তার কাব্যের অন্য একটি পর্যায়ে উন্নীত হলেন। মূলত কবি হিসাবে আন্তর্জাতিক মর্যাদা, সম্মান, প্রতিষ্ঠা এই 1890 সাল থেকে শুরু হয়। তোমরা সকলেই মানসিক কবিতার কাব্যগ্রন্থের নাম শুনেছ, সেটা 1890 সালে প্রকাশিত হয়। দ্বিতীয়ত 1896 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনারতরী প্রকাশিত হয়। আর সোনারতরী প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব সাহিত্য সভায় রবীন্দ্রনাথের আসন পুরোপুরি পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর 1896 সালের পরবর্তীকালে পরপর চিত্রা, চৈতালি প্রভৃতি কাব্যগ্রন্থের মাধ্যমে তার যে নিজস্ব কাব্য মর্যাদা, প্রতিষ্ঠা, শিল্প, বৈশিষ্ট্য সমস্ত কিছু সারা পৃথিবীর সামনে পরিসৃষ্টিত হয়। কিন্তু মনে রাখবে, এর পরবর্তীকালে একটা বিপ্লবী ঘটনা ঘটে, বৈপ্লবিক ঘটনা। সেটা হলো, এতদিন রবীন্দ্র কাব্যের বিষয়বস্তু ছিল মানবিক সম্পদ ইত্যাদি, কিন্তু এই 20 শতাব্দীর একদম গোড়ার দিকে, বিশেষ করে 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার পর থেকে রবীন্দ্র কাব্যে নতুন বিষয়ে অনুপ্রবেশ ঘটে, যা আমরা আধ্যাত্ম চেতনা বলে জেনে থাকি। এবং এটি একটি অভূতপূর্ব ঘটনা। আমার মনে হয় যে বিশ্ব সাহিত্যের অন্য কোনো কবি রবীন্দ্রনাথের আগে আধ্যাত্ম চেতনাকে তার কাব্যের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছেন কিনা। বিশেষভাবে 1901 সালে প্রথম যেটা প্রকাশিত হলো রবীন্দ্র কাব্যে, যেখানে আধ্যাত্ম চেতনা পুরোপুরিভাবে অনুপ্রবেশ ঘটে, সেটাও তার নৈবেদ্য। পরবর্তীকালে নৈবেদ্যের পরে 1906 সালে মনে রাখতে হবে খেয়া, এবং 1910 সালে পরপর
গীতাঞ্জলি, গীতারি এবং গীতিমাল্য, এই তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্ব সাহিত্য সভায় রবীন্দ্রনাথের আসন একটি বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়। এবং তোমরা সকলেই জানো, আমি পূর্বেই বলেছি, এই গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নভেম্বরে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। যাই হোক, এই তৃতীয় পর্যায়ে হল। আরও দুটি পর্যায়, যেমন ধরো চতুর্থ পর্যায়, সেটা হলো 1915 সালে আমরা জানি পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হল। এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে রবীন্দ্রনাথের কাব্যে বিষয়বস্তু আধ্যাত্ম চেতনা থেকে আবার মানবিক সম্পর্কে চলে আসে। তারপর এটা এই পর্বের শেষ থেকে, মানে শুরু থেকে, তার আবার 1930 এবং তার কাব্য জীবনের শেষ পর্যায়ে একদম যে দশকটা শুরু হলো, সেখানে তার কাব্যগুলির মধ্যে অন্যতম প্রধান বলাকা, চৈতালি, আমি আগে চিত্রার কথা বলেছিলাম, আমি বলেছি শ্যামলী, পূরবী, মহুয়া, এই যে কাব্যগ্রন্থগুলি, এই কাব্যগ্রন্থগুলি তার বিশেষভাবে তার কাব্য জগতে বিশেষ মর্যাদার সৃষ্টি করেছিল। এবং একদম জীবনে তার শেষ পর্যায়ে মনে রাখতে হবে যে সমস্ত কবিতা তিনি এই সময় তিনি দীর্ঘ রোগসজ্জায় পতিত হন, এবং সেই সময়ে তার যে কয়েকটি কাব্য রোগসজ্জায় পতিত হলেও তার সৃষ্টিকর্ম বন্ধ হয়ে থাকে। প্রথম দিকে এই রোগসজ্জায় পতিত হওয়ার পরে শুরুতে তিনি রোগসজ্জায়, আরোগ্য, পুনশ্চ, পত্রকূট এইসব কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি তার কাব্য চর্চা শুরু করেছিলেন। বিশেষভাবে একদম শেষ পর্যায়ে আমরা যতটা খবর রাখি পাই, সেটা হচ্ছে তার একদম শেষ, তার মৃত্যুর দিন আগে তার শেষ কবিতা তোমার সৃষ্টির পথ কবিতাটি প্রকাশিত হয়। এবং এইভাবে দীর্ঘ প্রায় 50 বছর, কেন অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর 80 দশক থেকে বিংশ শতাব্দীর একদম 1941 সালে তিনি মারা যান। এই যে দীর্ঘ 50 বছর এই বাংলা কাব্যের রবীন্দ্র যুগের পরিসমাপ্তি ঘটে 1941 সালে 7ই আগস্ট। এইভাবে রবীন্দ্র যুগের সমাপ্তি হয়। এবং এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সবাই। এবার আমি অনুরোধ জানাবো আমাদের বিশিষ্ট অতিথি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় ডক্টর দেবব্রত মিত্র মহাশয়কে কবিগুরু সম্বন্ধে কিছু বক্তব্য রাখার জন্য। সুপ্রভাত। মঞ্চে উপবিষ্ট বালুরঘাট বিএড মহাবিদ্যালয়ের কর্ণধার শ্রী নবকুমার দাস মহাশয় এবং ডক্টর আশিস দাস পান্ডে স্যার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং মঞ্চের উল্টো দিকে এই কলেজের যিনি অন্যতম ভাইব্রেন্ট পার্সন, আমি আসার পর থেকে 4-5 মাস ধরে লক্ষ্য করছি, আমাদের সবার প্রিয় পদাদা হরিপদ সাহা মহাশয়, বিশিষ্ট শিক্ষক এখানকার, এবং এখানে আগত এই মহাবিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী এবং আজকে যারা অনুষ্ঠান পরিবেশনা করছেন, এই বিশেষ করে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন বালুরঘাট কলেজের অঙ্কের অধ্যাপক ডক্টর হরেকৃষ্ণ মণ্ডল, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে থাকার জন্য। আজকে যে কারণে এখানে আমরা সমবেত হয়েছি, এটা শুধু আমরা আজকে এখানে সমবেত হয়েছি তা নয়, পৃথিবীর যেখানেই বাঙালি আছে, পৃথিবীর যেখানেই রবীন্দ্রপ্রেমী আছে, আজকের এই দিনটা তাদের কাছে একটা চিরস্মরণীয় এবং একটা চির উদ্ভাসিত দিন। 25শে বৈশাখ, ইংরেজি যে তারিখই হোক না কেন, এই ডেটটা কিন্তু আমরা ইংরেজি অনুসারে পালন করি না। আজকাল আমাদের জন্মদিনও আগে আমার মা বাংলা হিসাবে পালন করতেন, এখন ওটা ইংরেজি ডেট হয়ে গেছে, অনেক সময় বাংলা ইংরেজি মেলে না। কিন্তু 25শে বৈশাখ মানে 25শে বৈশাখী, সেটা ইংরেজির 8ই মে হোক 9ই মে হোক, সেই অনেক সময় চেঞ্জেস হয়, কিন্তু 25শে বৈশাখ রূপেই পালিত হয়। এবং আজকের এই বালুরঘাট বিএড কলেজে
যে অনুষ্ঠান কবিগুরুর স্মরণ, তার জন্মদিনে কবিগুরুকে স্মরণ করা এবং একটা অত্যন্ত মনোজ্ঞ সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার কিছু নেই। রবীন্দ্রনাথ সম্পর্কে আমার একটাই, আমি এক সময় বাংলা ডিপার্টমেন্টে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একবার একজনকে প্রশ্ন করেছিলাম, হল ভরা সবাই, যে আমি মাঝে মাঝে ভাবলে বিস্মিত হই যে একটা মানুষ ৮০-৮২ বছর অবধি বেঁচে থেকে তার যদি শৈশবকালটা আমি বাদ দিই বা তার দৈনন্দিন যদি মানে যে নিত্যকর্ম আমরা করি এবং সঙ্গে রেস্ট নেওয়া, যেটা ঘুমানো আমরা বলি, এইটা বাদ দিয়ে যে ঘন্টা মানুষের জীবনে ৮০ বছর বাঁচলে তার একটা ম্যাথমেটিক্যাল হিসাব যদি আমরা করি আর তার রচনা যদি আমরা দেখি, মানে কোথায় রবীন্দ্রনাথ নেই? কবিতা থেকে শুরু করে ছোট গল্প, নাটক এবং এত গান, সে রবীন্দ্রসঙ্গীত। কবে রবীন্দ্রনাথ চলে গেছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত কখনো পুরনো হয় না। এবং এটা কি একজন মানুষের পক্ষে তিনি কি মানে রক্ত মাংসের মানুষ ছিলেন, না তার মধ্যে অনেক ব্রহ্মগুণ বর্তমান ছিল? না থাকলে এত বড় সৃষ্টি কখনোই সম্ভবপর ছিল না। এটা অনস্বীকার্য, এটা নতমস্তকে স্বীকার করতে হবে। বাংলায় অনেক কবি, অনেক সাহিত্যিক স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও আমরা দেখেছি, কিন্তু রবীন্দ্রনাথের মতন সৃষ্টি, রবীন্দ্রনাথের মতন রচনা এ বাঙালির ইতিহাসে সবসময় বিরল এবং এই স্থান আগামী দিনেও কেউ নিতে পারবে বলে আমার মনে হয়। এটা আমি আজকে ওনার জন্মদিনে, আজকের এই ১৬৪তম জন্মদিনে আমার মনে হয়েছে যে এই কথাগুলো মানে আমার অন্তর থেকে আসছে। এবং রবীন্দ্রনাথ কখনো পুরনো হয় না, এবং রবীন্দ্রনাথ যে সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টিকেই কিন্তু ধারক এবং বাহন করে আমরা আগামী দিনেও এগিয়ে চলছি। এবং আজকের এই এবং রবীন্দ্র জয়ন্তী সত্যি কথা বলতে কি কোনো দিনক্ষণ নেই। দেখবেন ১ মাস ধরে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়, অন্য কোনো ক্ষেত্রে এই জিনিস কিন্তু ঘটে না। এবং রবীন্দ্র জয়ন্তীর একটা বিশেষ তাৎপর্য আছে যে আমরা যে রবীন্দ্রনাথ সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টি দিয়েই রবীন্দ্রনাথকে আমরা বন্দনা করি। এজন্য গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন, গঙ্গা পুজো করতে গেলে গঙ্গা জল লাগে, তেমনি রবীন্দ্রনাথকে স্মরণ কিন্তু আমরা অন্য কিছু দ্বারা স্মরণ করতে পারি না। রবীন্দ্রনাথের সৃষ্ট গান, কবিতা, তারপর রবীন্দ্রনাথের নাটক, এর মধ্য দিয়েই আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি। রবীন্দ্রনাথ বাঙালির চিত্তে মননে চিরকাল থাকবে, কারণ রবীন্দ্রনাথ এমন কোনো মানুষ, বাঙালির বা মানুষের এমন কোনো মানে ঋতু, এমন কোনো মানসিক বহিঃপ্রকাশের সঙ্গে যেখানেই যাই হই রবীন্দ্রনাথকে কিন্তু আমরা খুঁজে পাই। যেটা প্রদাদা বলছিলেন এটা অত্যন্ত সত্যি কথা, যে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ সব জায়গাতেই রবীন্দ্রনাথের গান আছে। আর যখন মনে দুঃখ, বেদনা, আনন্দ, তার অনুভূতি প্রকাশ করার জন্য রবীন্দ্রনাথ গান গেয়েছেন। এবং রবীন্দ্রনাথের আর একটা বড় দিক ছিল, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা চিন্তাধারা। অর্থাৎ অনেকে রবীন্দ্রনাথকে অনেকভাবে দেখে, কিন্তু যদি রবীন্দ্রনাথের তুলা মন্দির আমরা পড়ি তাহলে আমরা দেখব যে রবীন্দ্রনাথ যারা খেটে খাওয়া মানুষ, রবীন্দ্রনাথ যারা এই রবীন্দ্রনাথের মানে সমাজের যারা নিম্ন স্তরের মানুষ, অর্থাৎ রুটি রুজি যারা লড়াই করে খায়, তাদের জন্য কিন্তু রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা এবং বিভিন্ন কবিতার মাধ্যমে, যেমন ধুলা মন্দির কবিতার মাধ্যমে সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল। তারপরে রবীন্দ্রনাথের, আমি শান্তিনিকেতনে অনেকবার গেছি, শান্তিনিকেতনটাকে যে তৈরি করা, দেবেন্দ্রনাথ ঠাকুর তো জায়গাটা জাস্ট কিনেছিলেন 1 টাকায়, কিন্তু আজকে যে বিশ্বভারতী, যে সারা পৃথিবীতে বিশ্বভারতী যে ইউনেস্কো হেরিটেজ হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্বভারতী শত বিতর্কের মধ্যেও বিশ্বভারতীর কিন্তু সারা ভারতবর্ষে একটা অন্য জায়গা আছে। বিশ্বভারতী এমন একটা বিশ্ববিদ্যালয়
যে বিশ্ববিদ্যালয়ের আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী, অন্যান্য সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যে আরো 52টা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, তার ভিজিটার ভারতের মহামহিম রাষ্ট্রপতি। সুতরাং বিশ্বভারতীর একটা আলাদা মর্যাদা, বিশ্বভারতীর একটা আলাদা বৈচিত্র্য এবং বিশ্বভারতীর একটা আলাদা গুরুত্ব সারা পৃথিবীতে আছে। এবং বহু বিদেশ থেকে মানুষ আজও বিশ্বভারতীতে এসে রবীন্দ্রনাথের খোঁজ করে, রবীন্দ্রনাথের সৃষ্টিকে দেখতে চায়। অত্যন্ত দুর্ভাগ্যবশত যে নোবেল প্রাইজ, যেটা নিয়ে আমরা গর্ব করি, পরাধীন ভারতবর্ষের কোনো ভারতীয় এর প্রথম নোবেল পুরস্কার 1913 সালে যেটা উনি পেয়েছিলেন আমাদের প্রশাসনিক অক্ষমতার জন্য, সেই নোবেলটা চুরি হয়ে যায় এবং পরবর্তীকালে তার রেপ্লিকা নিয়ে যা পড়ানো হয়, বিশ্বভারতীতে যা রিসার্চ হয়, বিশেষ করে সাহিত্য, সংস্কৃতি এবং সোশ্যাল সায়েন্সেসের উপর, সেটা নিঃসন্দেহে ভারতবর্ষের কাছে এবং আমরা বাঙালি হিসাবে তা গর্ব অনুভব করতে পারি। রবীন্দ্রনাথ আজ হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু একথা সত্যি যে আজকে বাঙালির যে অবনমন ঘটেছে, একথা আমি বলতে বাধ্য হচ্ছি কোনো বিতর্কের উদ্রেক না করে, যে অবনমন ঘটেছে সেই আজকে রবীন্দ্রনাথ থাকলে কি বলতেন আমি জানি না, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের স্মরণে, মননে, গ্রথনে সব জায়গায় রবীন্দ্রনাথ থাকবে। বাঙালি যতদিন বেঁচে থাকবে সারা পৃথিবীর যেখানেই থাকুক, রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করব আমাদের, এবং রবীন্দ্রনাথকে পাথেয় করে হোক আমাদের আগামী পথ চলা। এই কথা বলে বালুরঘাট বিএড কলেজেরকে আমার অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। নবদা, আশিসদা, আমাদের বদাদা ভীষণ অ্যাক্টিভ মানুষ, তো এদের সবাইকে আমার সশস্ত্র নমস্কার, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে এবং আপনাদের সবাইকে আমার রাবীন্দ্রিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। মাননীয় প্রধান অতিথি মহাশয়কে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সাহিত্য, সঙ্গীত, এমনকি আমাদের জীবনের প্রতিটি শোভনতম আবেগের সঙ্গে বিচরিত হয়ে আছে। বাঙালি জীবনে এই শতকের প্রথম 40 বছর রবীন্দ্রযুগ বলেই চিহ্নিত। এখন আমরা ডেকে নেব আমাদের সহপাঠী পৌলমী সরকারকে একটি সঙ্গীত পরিবেশনার জন্য। ধন্যবাদ পৌলমীকে। অনাগতকালে আরো মহত্তম প্রতিভার আবির্ভাবের পূর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের মাঝে শ্রেষ্ঠতম মনীষী। তার কণ্ঠেই আমরা প্রথম শুনেছি
দেশ নির্ময় নয়, দেশ চিন্ময়। তিনি চিন্ময় মানুষকে ভাবিকালের অগ্রদূত বলে ঘোষণা করেছেন। এরপরে আমরা ডেকে নেব আমাদের ডিএলএড বিভাগের ছাত্রী মিঠু বর্মনকে তার আবৃত্তি পরিবেশন করার জন্য। নমস্কার। সীমার মাঝে অসীম তুমি বাজাও অবশ্য, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। 163তম আমাদের এই রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা এখানে সকলে সমাগত হয়েছি। তো প্রথমেই জানাই কবিগুরুকে আমার আন্তরিক প্রণাম। তার সঙ্গে জানাই এখানে উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকা সহ সকল গুরুজনকে আমার আন্তরিক প্রণাম। তার সঙ্গে আমার সকল সহপাঠী ও দাদা দিদিদের জানাই আমার ভালোবাসা। আমার চোখে রবীন্দ্রনাথ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ পূর্ণ প্রভাতে ঘোষণা হয়েছিল বাংলা তথা ভারতবর্ষের বুকে উজ্জ্বল নক্ষত্র রূপে জন্ম নিয়েছিল, যার আলোকিত বাংলা সাহিত্যের প্রভাত। তুমি আমাদের প্রাণের মানুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তোমার লেখায় পূর্ণ হলো আকাশ বাতাস মাটি, বিশ্বকবির হাতের ছোঁয়ায় কবিতা হলো খাঁটি। জীবন পেল শব্দগুলো, ওরা পেল ডানা, আকাশবাণী চলল উড়ে যেন পক্ষীরাজের ছাড়া। তোমায় নিয়ে হাঁটা চলা, তোমায় নিয়ে শুরু, পড়াশোনার প্রথম সহজ পাঠে আখ্যা পেলে কবিগুরু। মাতৃভূমি নিয়ে লিখলে যখন বর্ষের পর বর্ষ, সেই কবিতার প্রথম ছাপা হলো তোমার ভারতবর্ষ। বিশ্বকবি হলে যখন লিখে গীতাঞ্জলি, প্রথম নোবেল এনে দিয়ে পেয়েছিলে অঞ্জলি। মনের মাঝে আছো তুমি, প্রাণের মাঝে আছো, তোমার গানে সুরের টানে বাঁশি সুরে বাজো। শত নারীর দুঃখের কথা বলতে মুখে চুনকালি, তুমি যখন লিখে দিলে হলো চোখের বাড়ি। চোখের কোণে জল আনা, হাড় কাঁপানো ভয়, কঙ্কাল লিখে করলে তুমি সকলকে বিস্ময়। যেদিন এলো 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, দুঃখ দিয়ে চলে গেলে দিলে অশ্রু বর্ষণ। তোমার লেখা থাকবে প্রাণে, মনে থাকবে সুর, তোমার ভাষায় ভাসবো মোরা 7 সমুদ্র, 7 সমুদ্র। নমস্কার। কবিগুরুর দীর্ঘ জীবনে সারস্বত সাধনা সৃষ্টির মতো কত বিচিত্র রূপ ধরে না ঐশ্বর্য লাভ করেছে। তারই মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এরপর আমাদের পরবর্তী পরিবেশনী সেটি আমাদের ছাত্রছাত্রীরাই করছে। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি। অর্জুন 12 বর্ষ ব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছে মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। নাটকটি শুরু হচ্ছে চিত্রাঙ্গদার শিকারের আয়োজন দিয়ে। গুরু গুরু গুরু
বনপথে অর্জুন নিদ্রিত। শিকারের বাধা মনে করে চিত্রাঙ্গদা তাকে তাড়না করলে। স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। কি দুঃসহ স্পর্ধা। বালকেরও দল মার বলে যাও, চলে নাই ভয়। কি অদ্ভুত কৌতুক। রাজকন্যার সেই আকুল আকুতি পৌঁছল না বীর হৃদয়ে। চিত্রাঙ্গদাকে সে হেলা ভরে ফিরিয়ে দিল। ওদিকে পুত্রবৎ পালিত কন্যার হৃদয়ে লেগেছে নারীত্বের ছোঁয়া। রাজকন্যার জীবনে এলো তার স্বপ্নের পুরুষ। অর্জুন লাভের আশায় সুকঠিন ব্রতে নিমগ্ন হলেন রাজকুমারী চিত্রাঙ্গদা। তার সাধনায় তুষ্ট হয়ে দেখা দিলেন প্রেমের দেবতা অনঙ্গদেব। তুমি পঞ্চশর? আমি সেই বংশীজ, টেনে আনি নিখিলের নরনারী হিয়া বেদনা বন্ধনে। বেদনা কি বন্ধন জানি তাহার আসে, প্রণমী তোমার পদে। কল্যাণী, কি লাগিয়ে কঠোর ব্রত তব,
শুনেছিল বটে সত্য পালনের তরে 12 বৎসর বনে বনে ব্রহ্মচর্য পালিছে অর্জুন। এই সেই পার্থবীর যে ভূমিতে আছেন দাঁড়াই, সে ভূমির তৃণদল হইতাম যদি। শৌর্য বীর্য যাহা কিছু ধুলায় মিলায়ে লোভিতাম দুর্লভ মরণ, সেই তার চরণের তলে। কি যে ভাবিতেছিল তা আর মনে নাই, শুধু শেষ কথা তার করেনে মোর বাজিতে লাগিল তপ্ত সুর হেন। ব্রহ্মচারী ব্রতধারী আমি, অতিযোগ্য নহি বরাঙ্গনে। দেখিনু চাহিয়া ধীরে হেলা করি চলিলে লাবিষ অন্তরালে। বাঁচিতাম সে মুহূর্তে বলিতাম যদি, হে অনঙ্গদেব সব দম্ভ মোর এক দণ্ডে লয়েছ ছিনিয়া, সব বিদ্যা সব বল করেছ তোমার পদানত। এখন তোমার বিদ্যা শিখাও আমায়, দাও মোরে অবলার বল, নিরস্ত্রে অস্ত্র যত। আমি হব সহায় তোমার, ওই শুভে বিশ্বজয়ী অর্জুনে চিনিয়া বন্দি করে আমি দিব সম্মুখে তোমার। রাজ্ঞী হয়ে দিও তারে দণ্ড পুরস্কার যথা ইচ্ছা, বিদ্রোহীরে করিও শাসন। অঙ্গে অঙ্গে নিবিড় নির্জন বনে নির্মল সরসে এমনই নিভৃত নিরালায় কি আসি দাঁড়ালো সরোবর সোপানের শ্বেত শিলাপথে। কি অপূর্ব রূপ, কোমল চরণ তলে ধরাতল কেমনে নিশ্চল হয়েছিল। উষার কনক মেঘ দেখিতে দেখিতে যেমন মিলায় যায় পূর্ব পর্বতের শুভ্র শিরে অকলঙ্ক নগ্ন শোভাখানি করি বিকাশিত, তেমনি বসন্তা মিলাতে চাহিতেছিল অঙ্গের লাবণ্যে সুখাবেশে। নামি ধীরে সরোবর তীরে কৌতূহলে দেখিল সে নিজ মুখ ছায়া, উঠিল চমকি। ভাবিলাম মনে ধরণী খুলিয়া দিল ঐশ্বর্য আপন। এ কি হেরিলাম, এ যে সেই মূর্তি। আর্য
যদি নাহি লহ অপরাধ, প্রশ্ন এক সুধাইতে চাহি, চিত্ত মোর কৌতূহলী। সুধাও নির্ভয়ে শচীশ নিতে কোন সুকঠোর ব্রত লাগি, জনহীন দেবালয়ে হেন রূপরাশি হেলায় দিতেছ বিসর্জন। হতভাগ্য মর্তজনে করিয়া বঞ্চিত, গুপ্ত এক কামনা সাধনা তরে, এক মনে করি শিব পূজা। আয় কারে করিছে কামনা, জগতের কামনার ধন। কি চাও, কাহারে চাও, যদি বলো মোরে, মোর কাছে পাইবে বারতা। ত্রিভুবনে পরিচিত তিনি, আমি যারে চাহি। হেন নর কে আছে ধারায়, কার যশরাশি অমর কাঙ্ক্ষিত তব মনোরাজ্য মাঝে গড়িয়াছে অধিকার দুর্লভ আসন। কহ নাম তার, শুনিয়া কৃতার্থ হই। জন্ম তার সর্বশ্রেষ্ঠ নরপতি কুলে, সর্বশ্রেষ্ঠ বীর। কহ শুনি, সর্বশ্রেষ্ঠ কোন বীর, ধরণীর সর্বশ্রেষ্ঠ কুলে? অর্জুন, গান্ডীব ধনু ভুবন বিজয়ী। সমস্ত জগৎ হতে সে অক্ষয় নাম, করিয়া লুণ্ঠন লুকায় রেখেছে যত্নে, কুমারী হৃদয় পূর্ণ করি। ব্রহ্মচারী, কেন এ অধৈর্য তব? তবে মিথ্যা কি? মিথ্যা সে অর্জুন নাম, কহ এই বেলা। মিথ্যা যদি হয় তবে হৃদয় ভাঙিয়া ছেড়ে দিই তারে। ব্যারাক সে উড়ে উড়ে শূন্যে শূন্যে মুখে মুখে, তার স্থান নহে নারীরও অন্তরাসনে। ওই বরাঙ্গনে সে অর্জুন, সে পাণ্ডব, সে গান্ডীব ধনু, চরণে শরণাগত সেই ভাগ্যবান। তুমি পার্থ? আমি পার্থ দেবী, তোমার হৃদয় দ্বারে প্রেমার্ত অতিথি। খ্যাতি মিথ্যা, বীর্য মিথ্যা, আজ বুঝিয়াছি। আজ মোর সপ্তলোক স্বপ্ন মনে হয়, শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্বের ঐশ্বর্য তুমি। এক নারী, সকল দৈন্যের তুমি মহা অবসান, সকল কর্মের তুমি
অপূর্ব সৃষ্টির মান বিচার করা কোনোদিনই সম্ভব নয়। বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মার সঙ্গে মিশে আছে। তাই তো 25শে বৈশাখ আমাদের এতটা কাছে এবং গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে আমরা উদযাপন করে থাকি। নাচ করবে, বড় একটা নাচ করো, বাড়ি আচ্ছা ভালো একটা নাচ করো, আরে যা পারো করো, ঠিক আছে। আমার বাড়ি জন্মায় বাবা জন্মে এখানে বাড়ি অরিজিনাল। আমাদের পরবর্তী পরিবেশনা এই মহাবিদ্যালয়ের ছাত্রী দিতিপ্রিয়া রায়ের একটি নৃত্যানুষ্ঠান। ধন্যবাদ দিতিপ্রিয়াদিকে এত সুন্দর একটি নৃত্যানুষ্ঠান পরিবেশন করার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিবেশিত একটি সমবেত সঙ্গীত। Sa
ধন্যবাদ সকলকে এত সুন্দর একটি সঙ্গীত উপস্থাপন করার জন্য। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। কিছুক্ষণ আগে স্যার বললেন, একটি সমুদ্রকে যেমন গম্বুজে তুলে ধরা যায় না, একটি আকাশকে যেমন মসজিদে ধরা সম্ভব নয়, ঠিক তেমনি রবীন্দ্র প্রতিভাকেও কোনো একটি ছোট সভার মধ্যে উপস্থাপিত করা সম্ভব নয়। বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে আনন্দে সবকিছুতেই রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানব জীবনের সত্যি এরকম কোনো অনুভূতি হয়তো নেই যা নিয়ে তিনি রচনা করেননি। ঠিক তেমনই তার একটি অমূল্য রচনা রক্তকরবী। আমাদের পরবর্তী পরিবেশনায় এই রক্তকরবী নাটকটিকে আমরা একটি শ্রুতি নাটকের মধ্যে দিয়ে উপস্থাপন করতে চলেছি। তাদের পারফরমেন্স শেষ হয়ে যাচ্ছে, তারা একটু হল ছেড়ে বেরিয়ে যাবে না। নাটক রক্তকরবী। এই নাটকটি কবি 1916 খ্রিস্টাব্দে প্রথম রচনা করেছিলেন। আধুনিক যান্ত্রিক নগর সভ্যতায় ছোট ছোট গৃহকোণে মানুষের জীবন যখন একেবারে শ্বাসরুদ্ধ হতে চলেছে, লোভ, লালসা, হিংসায় একেবারে মরণ ফাঁস যখন মানুষের জীবনকে মৃত্যুমুখী করে নিয়ে চলেছে, ঠিক সেই সময় অদ্ভুত রহস্যতাময়, অদ্ভুত ব্যঞ্জনাময় কবি আমাদের সকলকে উপহার দিয়েছিলেন এই রক্তকরবী নাটকটি। পরে সেটি নন্দিনী নামকরণ করলেও যখন প্রথম নামকরণ করেছিলেন তখন তা ছিল যক্ষপুরী নামে, কিন্তু যখন তিনি প্রকাশ করেছিলেন সেটি গ্রন্থ হিসেবে তখন তা রক্তকরবী নামেই তিনি প্রকাশিত করেছিলেন। এই নাটকটি আসলে একটি রূপক নাটক, যেখানে রাজা হলেন ঐশ্বর্য এবং শক্তির প্রতীক, নন্দিনী শস্য শ্যামলা ধরিত্রীর প্রতীক। আমরা এখানে রক্তকরবীর কিছু অংশ শ্রুতি নাটক হিসেবে উপস্থাপন করছি। মকরের রাতে শুরুতে হাসি, অন্তিমে কামড়। কামড়টা এর মধ্যে কোথায় জানো না? ওরা ঠিক করেছে এবার থেকে এখানে কারিগরের সঙ্গে তাদের স্ত্রীরা আসতে পারবে না। কেন? সংখ্যারূপে ওদের হিসেবের খাতায় আমরা জায়গা পাই, কিন্তু সংখ্যার অঙ্কের সঙ্গে নারীর অঙ্ক গণিত শাস্ত্রের যোগে মেলে না। ওমা, ওদের নিজের ঘরে কি স্ত্রী নেই? কি বলি? তারাও সোনার তালের মধ্যে বেহুশ, নেশায় স্বামীদের ছাড়িয়ে যায়, বুঝলে? আমরা তাদের চোখেই পড়িনি। তোমার ঘরে তো স্ত্রী ছিল, তার হলো কি? অনেকদিন খবর পাইনি। যতদিন চরের উচ্চ পদে ভর্তি ছিল, সর্দারনীদের কোঠা বাড়িতে তার তাস খেলার ডাক পড়ত। যখন ফাগুলালদের দলে যোগ দিল, ও পাড়ায় তার নেমন্তন্ন বন্ধ হয়ে গেল। সেই ধিক্কারে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এমন পাপ করে? এই পাপের শাস্তিতে জন্মেশে সর্দারনী হয়ে যাও না, বুঝলে? দেখো দেখো, ওই কারা ধুম করে চলেছে। ওই দেখো, সারি সারি ময়ূর পঙ্খী হাতির হাওয়ায় ছাড়ো। দেখেছো? জলমত পড়ছে। কি চমৎকার ঘোষমান! বর্ষার ডোকায় যেন একটা করে সূর্যের আলো বিঁধে নিয়ে চলেছে। ওই তো সর্দারনীরা সব খোঁজা খোঁজার খুঁজে চলেছে। আহা, কি স্বাদের ধুম, কি চেহারা! আচ্ছা বেরাই, যদি কাচ্ছিরি না দিতে, তুমিও ওদের দলে অমন ধুম করে বেড়াতে। আর তোমার সেই স্ত্রী? হ্যাঁ, আমাদেরও ওই দশাই হতো। এখন আর
আছে নর্দমার ভিতর দিয়ে। পাগল ভাই, ও পাগল ভাই, পাগল ভাই। কি পাগলি? ওই তোমার নন্দিনীর ডাক পড়লো, আজকের মতো বিশুদাদাকে আর পাওয়া যাবে না। তোমার বিশ্বনাথের আশায় দেখো না, বুঝলে কোন সুখেও তোমাকে ভুলিয়েছে বলো দেখি মেয়ে। ভুলিয়েছে দুঃখে। বেয়াই, আমার উল্টে কথা কও কেন? তোরা বুঝবি না, এমন দুঃখ আছে যাতে ভোলার মতো দুঃখ আর নেই। বিশুদাদা কষ্ট করে কথা বলে, নইলে রাত ধর। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ তাই পশু, দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ তাই মানুষের। আমার সেই চিরদুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি নেবে, একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টাকা। ওই মেয়েটা ওর রক্ত করবের মালার ঘাসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনে। পাগল ভাই, ও পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই। আচ্ছা আচ্ছা পাগল ভাই, শুনেছো আজ দূরে রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, তুমি শুনেছিলে? পুস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পুস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডানা যে তার ভরেছে আজ বাবা ফসলের মরি হায় হায় হায়, পুস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ওরে পাবি, আমার সকালকে আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো, এই যে ক্লান্ত রাত্রিটারি ছিটিয়ে ফেলা উচিত। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব, কোথাও পেলুম না। তাই তাই পাগল ভাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখের কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম, জানো আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বদ্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তো তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। পাগল, তুমি আমায় দুঃখ জাগানিয়া বলছো? তুমি আমার সমুদ্রে অগম পাড়ের দিকে, যেদিন এলেই যক্ষপুরীতে আমার হৃদয়ের লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিল। আমার কাছের মাঝে মাঝে কান্না ভরা দোলা তুমি থামতে দিলে না যে আমার কাছে মাঝে মাঝে। তোমায় একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে
তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথী? ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? ও কি তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো? থামো থামো তুমি। আচ্ছা আচ্ছা, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের পুকুরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম আমি মুক্তি। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। তোমার ওই চালের আড়ালে তোমার ওই চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসে দেখো। মন দিয়ে যে জিনিসটাকে জানা যায় না, প্রাণ দিয়ে তাকে বোঝা যায়। তারপরে তোমার দরদ নেই। পাগল ভাই, ওরা তোমাকে মেরেছে না? ওরা তোমাকে বেঁধে রেখেছে না? ভয় নেই পাগলি, ভয় করিস নি। এতদিন পর আমার মুক্তি হলো। কি বলছো? বুঝতে পারছি না। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামনে চলতুম তখন ছাড়া ছিল। সেই ছাড়ার মতো বাঁধনা নেই। কি দোষ করেছো যে এরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? এতদিন পর আজ সত্য কথা বলেছিলাম। তাতে দোষ কি হয়েছে? কিচ্ছু না। তবে এমন করে বাঁধলে কেন তোমায়? এতেই বা কি ক্ষতি হলো? সত্যের মধ্যে মুক্তি পেয়েছি। ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে। ওদের নিজে কি লজ্জা করছে না? ছি ছি, ওরা তো মানুষ। ভিতরে মস্ত বড় একটা পশু রয়েছে যে মানুষের অপমানে ওদের মাথা হেঁট হয় না। ভিতরকার জানোয়ারটার লেজ দুলতে থাকে। আমাকেও এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যাক। তোমার এই মার যদি আমিও কিছু না পাই, তবে আজ থেকে মুখে অন্ন রুচবে না। আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারবে। সেই অনুমতি না হয় করো তুমি। এ যে তোর পাগলের মতো কথা। শাস্তিতে তো আমাকে বাঁচবে না। আমার বয়স আমি খুশি হয়ে শুনতে পারবো। না কিশোর, ও কথা বলিস নে। নন্দিনী, আমি আজ কামাই করেছি। ওরা তা টের পেয়েছে। আমার পিছনে ডাল কুত্তা লাগিয়েছে। তারা যে অপমান করবে, এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। না কিশোর, এখনো ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে। যেমন করে পারিস তাকে বের করতে হবে। সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলুম। আচ্ছা, রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিছু না, তাকে এই রক্তকরবের গুচ্ছ দিলেই হবে। তাকে আমার সব কথা জানানো হবে। নন্দিনী, এইবার তবে রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক।
নমস্কার। না স্যার, আরেকটা সঙ্গীত আছে। আমাদের এই প্রচেষ্টার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে দয়া করে আমাদের মার্জনা করবেন। প্রচেষ্টা অসাধারণ। বয়সের সঙ্গে সঙ্গে তার এই প্রতিভার বিকাশ অব্যাহত ছিল। আমরা মানবতার পূজারী, কবিগুরুর উদ্দেশ্যে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের আজকের এই অনুষ্ঠান তার অন্তিম পর্যায়ে চলে এসেছে। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে আমাদের সহপাঠীরা।